হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আজকে আমরা আড্ডা দিব হচ্ছে হিমু গল্পের 20 নম্বর পর্বটি নিয়ে। আমরা ইতিমধ্যে কিন্তু 19টি পর্ব শেষ করেছি, আজকে 20 নম্বর পর্ব। তো হিমু গল্প আমি বলবো এখনো যারা পড়েননি অবশ্যই পড়বেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হিমু উপন্যাসটি আসলে এতটা একটা কি এতটা গুরুত্বপূর্ণ একটা উপন্যাস যে আপনি একবার পড়লে, ঠিক আছে, আপনি এটার মায়ায় পড়ে যাবেন। তো আশা করবো যে আপনারা এটা পড়বেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এটার এত একটা সুন্দর একটা আছে যে হচ্ছে আপনি যদি একবার পড়তে থাকেন আপনার প্রতিদিন পড়তে ইচ্ছে করবে। সো আমি বলবো যে আপনারা যদি এখনো গল্পটি পড়ে না থাকেন অবশ্যই পড়বেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন আজকে শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে ওই দিন শেষ করেছিলাম, 80টি পেজ শেষ করেছিলাম। তো আজকে আবার তারপর থেকে শুরু করব। তো কথা না বলে আমরা শুরু করে দেই। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো চলেন আমরা শুরু করে দিব। আমরা ইতিমধ্যে হচ্ছে 80টি পেজ অলরেডি শেষ করে ফেলেছি, আর কয়েকটা পেজ বাকি আছে। এটাও শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আশা করি। তো আমরা তখন হচ্ছে ওরা মদিনাকে নিয়ে যাচ্ছিল। তো মদিনা বিছানা বালিশ নিয়ে রূপার সঙ্গে ঘুমাতে গেছে। মেজোতে ঘুমাতে 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 এসেছে। মেজোতে বিছানা করে শুয়ে রূপার একবার মনে হলো মেয়েটাকে বলি, মদিনা, মেজোতে শোয়বার দরকার নেই, এসো খাটে উঠে আমার সঙ্গে শো। আমরা দুইজন মহাশক্তির মানব প্রজাতির অংশ। টাকা পয়সা নামক একটি বিষয়ের কারণে আমরা আলাদা হয়ে গেছি। টাকা পয়সার বিষয়টা অন্য কোনো প্রজাতির মধ্যে নেই বলে আমরা আলাদা হইনি। রূপা বলল, তোমার ভূতটার কি অবস্থা? ভূত কি এখনো দেখো? দেখি। আপনার ঘরের খাড়াল ছিল, আমারে দেখা চলে গেছে। তোমাকে ভয় পায়? জি না। তয় হে আমার উপরে নারাজ? নারাজ কেন? আমি তারে দেখতে পারি, এই জন্য সে নারাজ। সে চায় না কেউ তাকে দেখুক। রূপা গায়ে চাদর টানতে টানতে বলল, তোমার মাথায় সমস্যা আছে। আমি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার তোমার দরজায় টোক্কা পড়ছে। রূপা বলল, কে? হারুন বললেন, রূপা মা, ভাত খেতে যাচ্ছি, তুই এসে বস। তুই না বসলে খেতে পারবো না, ক্ষুধায় অস্থির হয়েছে বাবা। হ্যাঁ। রূপা বলে, তুমি টেবিলে যাও, আমি আসছি। মদিনা চাপা গলায় বলল, আফা, আপনার পিতা খুবই ভালো মানুষ, আমি এমন ভালো মানুষ দেখি নাই। হারুন আগ্রহ করে খাচ্ছেন, তার বাঁ পাশে রূপা বসেছে। সে বাবার খাওয়া দেখছে, তার মুখে হাসি হাসি। হারুন বললেন, আমি ডিসিশন নিয়েছি, এখন থেকে আর আনপ্রেডিক্টেবল সব কর্মকাণ্ড করব। রূপা বলল, ভালোই তো, এই বয়সে আমার বিয়ে করাটা হবে সবচেয়ে
আনপ্রেডিক্টেবল ঘটনা। বিয়ে করবি ঠিক করেছো? হ্যাঁ, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্রী খুঁজবো, তারপর ধুমধাম করে বিয়ে। আমি ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। হ্যাঁ, রূপা বলল, সত্যি সত্যি তুমি যদি বিয়ে করো তাহলে ভালোই হবে। তুমি মোটামুটি নিঃসঙ্গ একজন মানুষ। বিয়ে করলে সার্বক্ষণিক সঙ্গী পাবে। পীর ফকিরের সন্ধান তখন যাবে। নতুন মা তোমার সঙ্গে যাবে। তাকে মা ডাকবি? কেন ডাকবো না? তোর মা যে মহামানবে বিয়ে করেছেন, তাকে কি তুই বাবা ডাকিস না? তাহলে কি যাকে বিয়ে করব তাকে মা ডাকবো? কোন লজিকে? বাবা ডাকা অন্তত কঠিন ব্যাপার, মা ডাকা সহজ। বাবা ডাকা কঠিন কেন? জানি না কেন। হারুন বললেন, নবীজির একটা হাদিস আছে, নবীজি বলে আমি আর কাউকে বিশ্বাস করি না। এর অর্থ হচ্ছে বাবা অনেক বড় ব্যাপার, এই কারণে বাবা ডাকা এত কঠিন। হতে পারে। হারুনের খাবার শেষ। তিনি বেসিংয়ে হাত ধুতে ধুতে বলল, সুন্দর করে একটা বিজ্ঞাপন রেডি করে দিস। পাত্রী চাই। লিখবি না? লিখবি জীবন সঙ্গী চাই। সঙ্গে কি তোমার যুবক বয়সের কোনো ছবি যাবে? ঠাট্টা করবি না। আই মিন বিজনেস। বিজ্ঞাপন আমার বয়স উল্লেখ থাকবে, আমার যে সব ত্রুটি আছে সেগুলো উল্লেখ থাকবে। কোন ত্রুটিগুলো? তোর মার কাছ থেকে জেনে নিস। স্ত্রী স্বামীর রুচি সবচেয়ে ভালো জানে। রূপা বলল, বাবা তুমি একজন ত্রুটিহীন মানুষ। হারুন বললেন, আমাকে খুশি করা ট্রাই করবি না। কাজের কথা আয়। জীবন বান্ধবী চাই। লেখ ঠিক হবে না। লোকজন অন্য অর্থ করতে পারে। জীবন সঙ্গী লেখাই ভালো। যদি তং হৃদয়ং তম অদিতং হৃদয় মম। এর মানে হলো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। আচ্ছা। রাত ৩টা বাজে। রূপার ঘুম ভেঙে গেছে। ঘরের বাতি নেভানো। বারান্দায় বাতি জ্বলছে, সে আলো ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। রূপা দেখলো মদিনা বিছানায় বসে আছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে। আপনাকে বললাম আপনি আফার ঘরে ঢুকবেন না। আফার ক্ষতি করলে আমি কিন্তু আপনারে ছাড়বো না। এই বাড়ির মেলা ঘর আছে, খালি পয়রা থাকে, সেইখানে থাকেন। আফার পিছু ঘুর ঘুর করেন কি জন্য? রূপা ডাকলো, মদিনা। মদিনা চমকে তাকালো। রূপা বাতি জ্বালানো বিছানার পাশে রাখা টেবিল থেকে পানি গ্লাস নিয়ে চুমুক দিল। মদিনা মাথায় চুপ করে বসে আছে, রূপার দিকে তাকাচ্ছে না। রূপা বলল, কার সঙ্গে কথা বলো মদিনা? মদিনা নিচু গলায় বলল, ভুট্টার সাথে। তোমার ভুট্টা কি এখনো আছে?
এখনো আছে? না, একাই ভূতের সঙ্গে ভূতের সঙ্গে কথা বলো। ভূত কথা বলে না, টুকটাক কথা কয়, বেশি না। ভূতটা কি কোনো নাম আছে? না, ভূতটা আপনার পিছে লাগছে, তাড়াতাড়ি বিয়া করেন আপা। এই ভূতটা কুমারী মেয়েদের পিছু ঘুরে, আপনার বিয়া হইলে অন্য মেয়ের সন্ধানে চইলা যাবে। রূপা হাই তুলতে তুলতে বলল, ভুট্টা আলাপটা শুনতে ভালোই লাগছে না, তুমি ঘুমাও, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। ভূত যদি আসে তার সঙ্গে কথা বলতে যাবে না। রূপা বাতি নিভিয়ে দিল। ঘুমের সমস্যা আর কখনো হয়? আজ সে এপাশে ওপাশ করতে লাগলো। ভূত প্রেত বলে সত্যি কি কিছু আছে? যদি থাকে তাদের জগৎটা কেমন, তাদের চিন্তা ভাবনাই বা কেমন? আফা, এখন জেগে আছো, ঘুমাও। আপনি কি আমার উপর রাগ করেছেন? রাগ হব কেন? আমি যে একজনের বিষয়ে বলছি, ওনার অবস্থা ভালো না। রূপা বলল, যা মনে আসে তাই তাই বলে ফেলা ঠিক না। আফা, আমি মিথ্যা বলছি না। অনেক সময় আমার ভাবি সত্যি কথা বলছি, আসলে তা না। ওনার শরীর নীল রঙের চাদর, নখে নল, এবং পরীক্ষায় দেখলাম। কখন দেখলে? কিছুক্ষণ আগে। ওনার মাথার কাছে একটা ঘড়ি আছে, ঘড়িতে 3:20 বাজে। ঠিক আছে, এখন ঘুমাও। আমি ঘড়ির সময় কিভাবে দেখি আপনাকে বলবো? না, বকবকানি বন্ধ। এক মালিনাকে নিয়ে কুল পাচ্ছি না, তুই হয়েছিস দ্বিতীয় মালিনা, ঘুমাও। মালিনা কিছুক্ষণ সরে বলল, মনে করবেন আপনি আমার বলবেন। মদিনা, কয়টা বাজে? ঘর অন্ধকার, আমি কিছু দেখতেছি না, কিন্তু চোখ বন্ধ করলেই ওই বাড়ির যে কোনো একটা ঘড়ি দেখবো। আপা, আমার মনে হয় আমার বিরাট কোনো অসুখ আছে। রূপা বলল, আমারও তো তাই ধারণা। এখন আর কথা না। রাত 3:25 রাশেদকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। তার লাংসের কার্যক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। কৃত্রিম যন্ত্রে ফুসফুসে অক্সিজেন দেবার ব্যবস্থা করতে হবে। সকালের আগে তা করা যাচ্ছে না। সকাল পর্যন্ত সময়টা রাশেদকে নিজের উপর টিকে থাকতে হবে। রাশেদের মনে হচ্ছে ট্রেন করে সে চলে যাচ্ছে। ট্রেনটা টানেলের ভেতরে ঢুকেছে। টানেলের ভেতরে সারি সারি হলুদ আলো, টানেলের দুই পাশে ছোট ছোট ঘর। রাশেদ বিড়বিড় করে বলল, রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম, স্টেশনে মিষ্টি কুল, শখের বাগান, গোলাপ ফুল। আচ্ছা, গোলাপ ফুলটা আবার কি? গোলাপ ফুল হওয়ার কথা না। সে আবার ছড়াটা বলল, গোলাপ ফুলের জায়গায় আবারও গোলাপ ফুল হয়ে গেল। এতক্ষণ সে ট্রেনে যাচ্ছিল। হঠাৎ দেখলো ট্রেনটা হাসপাতালের ট্রলি হয়ে গেছে। ট্রলি ছেলছে রূপা ব্যানার্জি। তার গায়ে হাত শোবার পাতলা পোশাক, শরীর দেখা যাচ্ছে। তার ঠোঁট সিগারেট, সে ধোঁয়া ফেলেছে রাশেদের মুখে। সিগারেটের ধোঁয়ায় রাশেদের গা গুলাচ্ছে। রূপা ব্যানার্জি বলল, তুমি কি ভেবেছিলে আমাকে ছেড়ে পালিয়ে বাঁচবে? পালাতে পেরেছ? না। মাইকেল মধুসূদনের কবিতা শুনেছ? না। আহা শোনো, জল দিঘি অতল শরীরে পোষিত, যদি তুমি পোষিত এই দেশ। এর অর্থ হচ্ছে, সাগরের নিচে লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে বের করব। হ্যাঁ, তুমি যে মরে যাচ্ছ এটা বুঝতে পারছো? কি মজার কথা। আমার মরা যাওয়ার কথা ছিল আমার। আমি ঠিকই বেঁচে আছি, তুমি মরে যাচ্ছ। হ্যাঁ, তোমার কবরে কি
এপিটাফ হবে? তুমি চিন্তা করেছো? না, আমি একটা বলবো, বলো। তোমার কপালে লেখা থাকবে পাখি উড়ে গেছে। আচ্ছা। কালো কালো গ্রানাইট পাথরে সাদা অক্ষরে লেখা, যেখানে উড়ন্ত একটা পাখির ছবিও থাকবে। তোমার কি পাখি পছন্দ? ঘুঘু পাখি। ঠিক আছে, ঠিক আছে, ঘুঘু পাখি থাকবে। পাখিটার নিচে লেখা থাকবে বারবার, ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হি হি হি। রূপা ব্যানার্জি হাসতে থাকে। রূপা ব্যানার্জি হাসতে থাকে। সে একা হাসছে না, আরো অনেকে হাসছে। যারা হাসছে তারা সবাই ট্রেনের যাত্রী। ট্রেন থেমে আছে কেন? রূপার ছবি নিয়ে বসেছে। এখন হচ্ছে আর একটা এসে চলে গেলাম পাঠে, সেটা হচ্ছে রূপার ছবি নিয়ে বসে। রূপার ছবি নিয়ে বসেছে। লেমিরন প্রথম ওয়াশ দেওয়া হয়েছে। রং শুকানোর পর দ্বিতীয় ওয়াশ। ওয়াটার কালার মানেই ম্যাজিক। প্রথম ওয়াশ কিছু একটা ঘটে যেতে পারে। কাগজের বাম পাশে ঘূর্ণির মতো তৈরি হয়েছে, যেখানে এক দানা লবণ ফেলে কি দেখবে কিছু হয় কিনা, কিংবা ড্রপার নিয়ে এক ফোঁটা নারকেল তেলে ফেলে দেখা যেতে পারে। তেল পানিকে বিকর্ষণ করে এবং হলুদ রঙের পানি সরিয়ে ফেলে। রূপা চোখ বন্ধ করে ফেললো। কাগজের শুকানোর আগে সে চোখ খুলবে না। লবণ ও নারকেলের তেল আপাতত বাদ। বাইরে বাইরে সাহায্য ছাড়াই যা হবার হোক। চোখ বন্ধ করে রঙের সঙ্গে সঙ্গে কথা বলা এবং খেলনা যেতে পারে, রঙের নির্দেশে যদি প্রভাবিত করা। রূপা মনে মনে বলল, লেমন ইয়েলো তুমি আমার অতি প্রিয় একটা রং। আমি তোমাকে আমার কাগজের বিছিয়ে দিয়েছি। এখন তুমি আমাকে সাহায্য করো। তুমি তোমার ক্ষমতা দেখাও। কাগজের উপর সামান্য সামান্য ছোট ছোট ঢেকুর, অদ্ভুত কোনো ঘূর্ণি, বিচিত্র কোনো ডিজাইন। হ্যাঁ আফা। রূপা চোখ মেলল। মইনা উত্তেজিত গলায় বলল, বিরাট ঘটনা ঘটেছে। আম্মা আছে গাড়িতে বসা। নামতে বলছি, নামবো না। আপনাকে যাইতে বলে। রূপা একবার ভাবলো বলে, এখন ছবি আঁকতে বসেছি, যেতে পারবো না। এই চিন্তা বাদ দিয়ে তাকে উঠে দাঁড়াতে হলো। বড় কোনো ঘটনা নিশ্চয় ঘটেছে। কোনো কারণ ছাড়া তার মা গাড়ি নিয়ে ছুটে আসবেন না। ওকে। বিশাল পাজেরো গাড়ির পেছনের সিট শায়লা বসা। তাকে ক্লান্ত এবং বিরক্ত দেখাচ্ছে। কফি কালারের চাদর দিয়ে শরীর এবং মাথা ঢেকে রেখেছেন। তার হাতে ইনহেলার। রূপা দেখে তিনি হা করে ইনহেলার মুখের কাছে ধরলেন, দুইবার চাপলেন। রূপা বলল, মা কি ব্যাপার? শায়লা বললেন, গাড়িতে উঠে আয়। এখন আমি কোথাও যাব না মা। কোথাও যেতে হবে না, গাড়িতে ওঠ, কথা বলবো। বাসায় এসো, যেখানে কথা বলবো। গাড়িতে বসে কথা বলতে হবে না। ওই বাড়ি আমি কখনো গিয়েছি? যাইনি, যাবও না। গাড়িতে উঠতে বলছি, উঠে আয়, জরুরি কথা। রূপা গাড়িতে উঠলো। শায়লা ড্রাইভারকে বললে, তুমি গাড়ি থেকে নামো, আমি মেয়ের সঙ্গে কিছু কথা বলবো। তোমার শোনার প্রয়োজন নেই, তবে আশেপাশেই থাকবে, নিরুদ্দেশ হয়ে যেও না। ড্রাইভার নেমে গেল। রূপা বলল,
কি বলবে? শায়লা বললেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, জীবন সঙ্গী চাই। রূপা বলল, বিজ্ঞাপন বের হয়েছে এত তাড়াতাড়ি? তুই এই ব্যাপারে জানিস? জানতাম। ইনফ্যাক্ট বিজ্ঞাপনের কপি আমি লিখে দিয়েছি। প্রথম ড্রাফটটা বাবা লিখেছেন, যারা যথারীতি কুৎসিত ছড়া দিয়ে শুরু, জীবন সঙ্গী চাই আর সময় নাই। শাইলা বললেন, এই বয়সে এমন একটা হাস্যকর কাণ্ড তোর বাবা করলো, তুই কিছু বললি না? তুই হয়ে গেলি তার অ্যাসোসিয়েটর কপিরাইট। রূপা বলল, হাস্যকর কোনো কাণ্ড বাবা করেনি। বাবা নিঃসঙ্গ একজন মানুষ। আমি চলে যাব ফ্রান্সে। বাবা আরো একা হয়ে যাবে। তখন তাকে কে দেখবে? তুই ফ্রান্সে যাবি মানে কি? ছবি আঁকা শেখার জন্য যাব। একটা স্কলারশিপ পেয়েছি। আমি তো কিছুই জানলাম না। এই তো জানলে। শায়রা কিছু সময় চুপ করে থেকে বললেন, তোর বাবা বুড়ো বয়সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, এটা তোর কাছে স্বাভাবিক মনে হচ্ছে? রূপা বলল, তুমি যে জোয়ান বয়সে আরেকটা বিয়ের জন্য পাগল হতে পারো, তাহলে বাবার সমস্যা কি? অল্প বয়সে পাগল হওয়া যাবে, কিন্তু বেশি বয়সে হওয়া যাবে না। এই তোমার যুক্তি? আমাকে এখানে কেন টানছিস? তোমাকে সবকিছুর বাইরে রাখবো, এটা কি ভাবে ভাবছো? যাই হোক, বাবার বিয়ে নিয়ে অস্থির হয়ে না। শেষ পর্যন্ত বাবা বিয়ে করবে আমার তো মনে হয় না। কোনো কিছুতেই বাবার আগ্রহতা বেশি দিন থাকে না। আর যদি বিয়ে হয় সেটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে কিভাবে? বাবা যখন আর হুটহাট টেলিফোন করে তোমাকে বিরক্ত করবে না, ঝুড়ি ভর্তি মাছ মাংস পাঠাবে না, জন্মদিনের উপর শাড়ি পাঠাবে না, তুমি বিব্রত হবে না। বাবা ব্যস্ত থাকবে ছোট মাকে নিয়ে। ছোট মা? রূপা হাসতে হাসতে বলল, তুমি আমার মা, উনি ছোট মা। নতুন মাও ডাকতে পারি। তোমার কোনটা পছন্দ, তুমি মা নাকি ছোট মা? শাইলা বললেন, ইউ হেট মি, তাই না? রূপা বলল, তা না, তোমার ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। আমি সব মানুষের মধ্যে একটা রং দেখি। বাবার রং হচ্ছে কচি কলা পাতার রং। মলিনা রাশেদ সাহেবকে যেমন ইয়েলো, তুমি গ্রে। তবে রং নিয়ে মন খারাপ করো না। একজন ভালো প্রিন্টারই কিন্তু গ্রে কালার নিয়েও চমৎকার ছবি আঁকতে পারে। রাশেদ সাহেবকে একজন আছে, গুরুত্বপূর্ণ কেউ না। মা, তোমার কথা কি শেষ? আমার কথা কি শেষ হয়েছে? আরো কিছু বলবে? ফ্রান্সে যে স্কলারশিপ পেয়েছি, সেটা কি এরকম স্কলারশিপ? আলতু ফালতু টাইপ? পেটে হাতে স্কলারশিপ বলতে পারো। যা পাবো তা দিয়ে কোনো মতে দিন গোছানো হবে। ছুটির দিনে